আমি দুটোরই লিউইস ডট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা হলো MgCl2, একবার দেখিয়ে দিয়েছি আর একবার দেখাচ্ছি। তো ম্যাগনেসিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হলো 12, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হলো 282। লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? দুটো, তাহলে এখানে দুটো ডট বসবে, ঠিক আছে। প্লাস Cl মানে কনফিগারেশন কত? 287, 17টা ইলেকট্রন। লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? 7, সেখানে 7টা বসবে, ঠিক। এবার দেখো ডেফিনেটলি একটা নেবে, দুটো তো আর নেবে না, তোমাকে আর একটা Cl বসাতে হবে, তাই তো। তো এখানে আমার 7টা বসিয়ে দাও। একটা এখানে গেল এরকম, আর একটা এরকম গেল, তাহলে কি তৈরি হলো? Mgতে তো আর কিছু নেই, তাই তো। Mg লাস্ট অরবিটে কি আর কিছু আছে? নেই, তাহলে সিম্পল Mg প্লাস। আর Cl কটা? দুটো, তাহলে এখানে 2 লিখবো। Cl এর লাস্ট অরবিটে আবার 8টা ইলেকট্রন চলে এসছে, তো পুরো 8টা দেখাতে হবে, যেহেতু ও একটা ইলেকট্রন ওদের থেকে নিয়েছে। কটা ইলেকট্রন নিয়েছে? একটা নিয়েছে। Cl একটা নিয়েছে, ম্যাগনেসিয়াম দুটো দিয়েছে, সো মাইনাস, ঠিক আছে। Mg প্লাস দুটো Cl এর মাইনাস, এটা হলো MgCl2। Mg, হ্যাঁ Mg 2 প্লাস, থ্যাংক ইউ, সরি ভেরি সরি। Mg 2 প্লাস, দুটো ইলেকট্রন দিয়েছে, 2 প্লাস। যতগুলো ইলেকট্রন দেবে ততগুলো প্লাস, যতগুলো ইলেকট্রন নেবে ততগুলো মাইনাস, ঠিক আছে। নেক্সট কি? ক্যালসিয়াম। করে নাও, যাদের যাদের অসুবিধা আছে এগুলো করে নাও। হ্যাঁ, যাদের অসুবিধা আছে করে নাও, যারা করতে পারো নি তারা করে নাও। আচ্ছা, ক্যালসিয়াম, চুপ। ক্যালসিয়ামের কটা ইলেকট্রন থাকে? 20 ইলেকট্রনস। আচ্ছা, তোমরা আগে এটা করে নাও, তারপরে বলছি। হ্যাঁ, কোনটা? উপরটা তো হয়ে গেল, এবার তুমি ক্যালসিয়ামটা করো তাহলে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হয়ে গেছে। ক্যালসিয়ামের কটা ইলেকট্রন? 20 ইলেকট্রন, তো 2 এর 20 ইলেকট্রন লিখেছে, আর কিছু না। তো কনফিগারেশন কী হবে? 2 8 8 2, তার মানে লাস্ট অরবিটে কটা? তাহলে এখানে কটা ডট? হ্যাঁ, বসিয়ে দাও। প্লাস অক্সিজেন মানে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। কনফিগারেশন 2 6, তাহলে লাস্ট অরবিটে কটা? 6টা। তাহলে কটা দরকার? আর এর কাছে আছে কটা? দেখে না, ওই ঠিক করে। এটা অক্সিজেন এরকম হবে তো? তুমি কি এটাই করছো এখনো? হয়ে গেছে। এবার দেখো ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, 20 ইলেকট্রনস, 2 8 8 2। কেন? এবার বলতে পারো স্যার 2 8 10 কেন হলো না? কি বলেছি তোমাকে? 8-এর বেশি না, 2 8 8 2। তার লাস্ট অরবিটে কটা ইলেকট্রন? দুটো, তো দুটো ডট। অক্সিজেনে কটা ইলেকট্রন? 6টা, লাস্ট অরবিটে 6টা ডট। এর কটা দরকার? 8টা করতে হবে, মানে দুটো দরকার। এর কাছে এক্সট্রা দুটো আছে, তো দুটোই অক্সিজেনকে দিয়ে দেবে, ঠিক আছে। এবার অক্সিজেনকে দুটো দিয়ে দিলে কি হবে? ক্যালসিয়াম দুটো দিয়েছে, তাহলে কটা প্লাস? দুটো প্লাস। অক্সিজেন কটা নিয়েছে? দুটো নিয়েছে, তাহলে কটা মাইনাস? 2 মাইনাস। কিন্তু অক্সিজেনের চারিদিকে 8টা ইলেকট্রন হয়েছে, ওটা দেখাতে হবে, ঠিক আছে। হয়ে গেছে। সো দিস ইজ হোয়াট লুইস ডট ডায়াগ্রাম ইজ, ঠিক আছে। সোজা আছে, এগুলো কিছু নেই এগুলোর মধ্যে। না, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো, এটা হয়ে গেছে তোমাদের? হয়েছে? করে না। হয়েছে ঐশী? আচ্ছা, আয়নিক বন্ড মেটালস আর নন মেটালসের মধ্যে হয়, ঠিক আছে। এটা আমাকে বুঝতে হবে কেন হয়, কী করে হয়, এটসেট্রা। সো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে আয়নিক বন্ডটা, আমরা এতক্ষণ যে আয়নিক বন্ড পড়লাম
বইতে জেনারেলি লেখা থাকে মেটালস আর নন মেটালস, প্রথমেই লেখা থাকে মেটালস আর নন মেটালস, কিন্তু আমি আগে ওটা করাইনি, কারণ আছে। আমরা এতক্ষণ আয়নিক বন্ড পড়লাম, ট্রান্সফার অফ ইলেকট্রন হলো, একজন ইলেকট্রন দিল, একজন ইলেকট্রন নিল, ঠিক আছে। তার মানে আয়নিক বন্ডে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট কী আছে? একটা ইলেকট্রন ডোনার থাকতে হবে, তাই তো, একটা ইলেকট্রন অ্যাকসেপ্টার থাকতে হবে, ঠিক আছে, যারা কমপ্লিটলি ইলেকট্রন ডোনেট করবে আবার কমপ্লিটলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এই দুজন আমার খুব রিকোয়ারমেন্ট। এবার ইফ উই গো ফর মেটালস, মেটালস বলতে আমরা কাদের বুঝি? মেটালস বলতে আমরা বুঝি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা। তো সোডিয়ামের কটা ইলেকট্রন থাকে? 11টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হয় 281। পটাশিয়ামের কতগুলো থাকে? তো 2881। ম্যাগনেসিয়ামের 282, ক্যালসিয়ামের 2882। ঠিক আছে, একটু ভালো করে যদি দেখি কনফিগারেশনগুলোকে, তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি এই প্রতিটা এলিমেন্ট যদি তার লাস্ট অরবিটের ইলেকট্রনগুলো ছেড়ে দেয় তাহলে তার ভেতরটা স্টেবল। কেন? অক্টেট আছে, 28 288 28 288, ঠিক। লেটস গো ফর অ্যালুমিনিয়াম অলসো। সো অ্যালুমিনিয়াম মানে 13 ইলেকট্রন, মানে 283। ইভেন দেখো এখানে যদি 3টে ইলেকট্রন ছেড়ে দেয় দেন ইট ফর্মস অ্যান অক্টেট, তাই তো, 3টে ইলেকট্রন যদি ছেড়ে দেয়। যারা এরকম ইলেকট্রন ছেড়ে দিতে পারে ইজিলি, কেন ইজিলি ছাড়ছে? বিকজ ছেড়ে দিলে আমি অক্টেট ফর্ম করতে পারবো। সো 1টা 2টো 3টে অবধি মোরাললেস ছাড়তে পারবে, তারপরে ছাড়া ডিফিকাল্ট হয়ে যাবে। কেন ডিফিকাল্ট হবে আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো এরা ছাড়তে পারবে, তো একটা ইলেকট্রন ছাড়তে পারবে, নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে যাবে, স্টেবল, ঠিক আছে। তো যারা ছাড়তে পারে তাদের আমরা কি বলি? মেটাল। তো আমার কাছে আয়নিক বন্ডের ইলেকট্রন ডোনার আর কেউ নয় বাট মেটাল। কেন কি? মেটাল ইলেকট্রন ছাড়তে পারে, তাই জন্য মেটাল। যদি না ছাড়তে পারতো তাহলে মেটাল হতো না, যেহেতু ছাড়তে পারে তাই জন্য মেটাল, ঠিক আছে। তাই জন্য ইলেকট্রন দিচ্ছে। নেক্সট হচ্ছে হলো, দেখো এবার আসছি কেন, কেন এর পরে কেন নয়। দেখো লেটস গো ফর সিলিকন। সিলিকন মানে হচ্ছে 14টা ইলেকট্রন, ঠিক তো। আর প্রোটন কটা? 14টা। তার মানে সিলিকন অ্যাটমটা যদি দেখো 14টা প্রোটন অল দ্য টাইম 14টা ইলেকট্রনকে কি করে আছে? অ্যাট্রাক্ট করে আছে, আছে কি নেই? অ্যাট্রাক্ট করে আছে 14টা প্রোটন 14টা ইলেকট্রনকে। এর মধ্যে দিয়ে তুমি যদি 4টে ইলেকট্রন বের করতে, কারণ সিলিকনের যদি কনফিগারেশন যাও তাহলে কী হবে? 284। তাহলে ছাড়লে কটা ইলেকট্রন ছাড়তে হবে? 4টে। যদি 4টে ইলেকট্রন ছাড়তে যাও তাহলে এই 14টা প্রোটনও তো রয়েছে, ওরা তো টেনে ধরে রেখেছে না, 4টে ইলেকট্রনকে ছাড়তে দেবে না। এখানে দেখো সব থেকে ইজি, একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তো তোমাকে যদি টেনে নিয়ে বের করে নিয়ে যেতে হয়, কটা ইলেকট্রনকে বের করতে হবে? একটাকে বের করতে হবে। এখানে কি ছিল? 11 প্রোটন ওয়াজ অ্যাট্রাক্টিং হাউ মেনি ইলেকট্রনস? 11 ইলেকট্রনস, ঠিক। তুমি একটা নিয়ে গেলে কি হবে? 11 প্রোটন উইল বি অ্যাট্রাক্টিং 10 ইলেকট্রন। তারপরে তো স্টেবিলিটি গেইন করে গেছে, আর দরকার নেই, 28 হয়ে গেছে। সেম ইজ দ্য কেস অফ দিস অলসো, ঠিক তো। একটা ইলেকট্রন ছড়িয়ে নিলেই হয়ে গেল। এটার কাছে ব্যাপারটা একটু ডিফিকাল্ট। 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে আছে, তাই তো। 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে। এখান থেকে যদি অক্টেটে যেতে হয় কটা ইলেকট্রন বাদ দিতে হবে? দুটো বাদ দিলে ম্যাক্স টু ম্যাক্স কী হতে পারে? 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। স্টিল ইট ইজ ডিফিকাল্ট। একটা নিয়ে গেলে যদি এখান থেকে প্রথমে যখন একটা তুলবে, যখন প্রথমে একটা ইলেকট্রন তুলবে তখন কটা প্রোটন থাকবে? প্রোটন 12টাই থাকবে। কটা ইলেকট্রন থাকবে? 11টা। তখন 12টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানছে, ঠিক আছে। এটা বড় করে লিখি। প্রথমে ছিল 12 প্রোটন 12 ইলেকট্রন, তারপরে 12টা প্রোটন তো চেঞ্জ হচ্ছে না, 12টা প্রোটন থেকে 11টা ইলেকট্রনকে টানছে, ঠিক তো। প্রথমে তো তুমি একটা ইলেকট্রন বের করে নিয়েছো, এবার নেক্সট টাইম এখন যখন তুমি আরেকটা ইলেকট্রন বের করে নেবে তখন একটু ডিফিকাল্ট বেশি হবে না? আগের বার 12 জনকে টানছিল, এবার 12 জন 11 জনকে টানছে, টানটা বেশি না? হ্যাঁ, টানটা বেশি তো। তো 12 জন যদি 11, তাহলে এখান থেকে টানাটা কঠিন একটু হলো।
তার মানে mg থেকে mg2+ মানে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া ইজ ডিফিকাল্ট দেন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস যাওয়া, তাই তো? তাই কি না? বোঝো কি না? বুঝেছো সবাই? দেখো সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন তুলে নাও, সোডিয়ামে কটা আছে প্রোটন? চলো সোডিয়ামে কটা প্রোটন আছে বলো? 11। চলো ঠিক আছে, তো সোডিয়াম লেট আস কম্পেয়ার। 11 প্রোটন আছে, 11 প্রোটন কটা ইলেকট্রনকে টানছে? 11টা ইলেকট্রনকে টানছে সোডিয়াম। এবার এখান থেকে তুমি একটা ইলেকট্রন বার করে নিলে, কটা ইলেকট্রন বার করলে? একটা। তাহলে কি হয়ে যাবে? 10টা ইলেকট্রন স্টেবল হয়ে গেছে। 10টা ইলেকট্রন যখন চলে এসছে, লেট আস গো ফর ম্যাগনেসিয়াম নাও। তো এখানে তোমার ডেফিনেটলি প্রথম যে অ্যাট্রাকশনটাকে ওটাকে ওভারকাম করে একটা ইলেকট্রন তুলতে হয়েছে। একটা তো শক্তি লেগেছে, এমনি ফ্রিতে তো আসেনি, একটু ওভারকাম করে তুলতে হয়েছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে লেটস সি, 12টা প্রোটন ছিল, 12টা ইলেকট্রন ছিল। ফার্স্টে একটা ইলেকট্রন তুললে, 12টা প্রোটন 11টা ইলেকট্রন, তাও কি স্টেবল হয়েছে? 11টা ইলেকট্রন মানেও 281। এবার তুমি আর একটা ইলেকট্রন তুললে কত হবে? 10টা ইলেকট্রন, এখন স্টেবল। এটাকে এখান থেকে এখানে আনার জন্য, মানে আনস্টেবল থেকে স্টেবল স্টেটে আনার জন্য তোমাকে 11টা প্রোটন আর 11টা ইলেকট্রনের অ্যাট্রাকশনকে ওভারকাম করতে হয়েছে। এখানে এই সেকেন্ড স্টেপটা দেখো, সেকেন্ড স্টেপটাতে 12টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানছে। তোমাকে এই স্টেপে আনার জন্য এই অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে হয়েছে। আমার কোশ্চেন হচ্ছে হলো, 11টা প্রোটন যখন 11টা ইলেকট্রনকে টানে তখন টান বেশি, নাকি 12টা প্রোটন যখন 11টা ইলেকট্রনকে টানে তখন টান বেশি? দুটোতেই 11টা ইলেকট্রন, দেখো বুঝতে পেরেছো? এখানে 12 জন 11 জনকে টানছে, এখানে 11 জন 11 জনকে টানছে। তাহলে কোনটার কেসে স্টেবল স্টেটে যাওয়াটা ইজি? ম্যাগনেসিয়ামের কেসে। কেন? ম্যাগনেসিয়ামে কটা প্রোটন কটা ইলেকট্রনকে টানছে? তারা করো না, হ্যাঁ 12টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানছে। সোডিয়ামে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানছে। কোনটাতে টান বেশি? তুমি ধরো একজন, তোমাকে ও নিয়ে যাবে, আমি 5 জন মিলে তোমাকে টানছি, তার মধ্যে দিয়ে ও নিয়ে যাবে টেনে, ঠিক আছে? কষ্ট করে নিয়ে গেল। এবার আমি ঠিক করলাম নেক্সট দিন আবার এসছে, আমি ঠিক করলাম এবার 5 জন না এবার 10 জন মিলে টানবো। তাহলে কেউ নিতে পারবে অত ইজিলি? পারবে না। তাহলে কোনটাতে ইজি হচ্ছে? এটার থেকে ইলেকট্রন বের করা ইজি না এটার থেকে ইলেকট্রন বের করা ইজি? জাস্ট দেখো, দেখে বলো তুমি। 11 জন মিলে 11টা ইলেকট্রনকে টানছে, তারপরে 12 জন মিলে 11 জন ইলেকট্রনকে টানছে, এটাতে ইজি হবে? 11 জন মিলে তোমাকে টেনে দাঁড়িয়ে আছে, পরের দিন 12 জন মিলে তোমাকে টেনে দাঁড়িয়ে আছে, কোনবার তোমার বেরিয়ে যাওয়া ইজি হবে? মানে আমি 12 জন মিলে তোমাকে ধরে রাখলে তুমি ইজিলি বেরিয়ে যেতে পারবে, 11 জন হলে বেরোতে পারবে না। চিন্তা করো না, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, তোমার তো টেনশন না, তুমি এটা জানো, জানার কিছু নেই, ইউ আর জাস্ট গেটিং কনফিউজড। চাপ ওর উপর প্রেশার ক্রিয়েট করো না, ঠিক আছে? তাহলে ও প্রবলেম হবে। আবার বলছি শোনো, আচ্ছা কী করে বলবো? এই যে এইটা, ঠিক আছে, এটাকে আমি একটা আঙ্গুল দিয়ে ধরে রেখেছি, আমি জোরে টান দিলে আঙ্গুল থেকে এটা বেরিয়ে যাবে তো? বেরোবে তো নাকি না? আচ্ছা, এবার আমি 5টা আঙ্গুল দিয়ে ধরে রেখেছি, কোনটার ক্ষেত্রে ইজিলি বেরোবে? বলো, অসুবিধা নেই, তুমি বলো না, তোমার যেটা ঠিক, ভুলও না হবে, কী যায় আসে, জাস্ট ভাবো, ভেবে বলবে, বুঝে বলবে। আচ্ছা ধরো তুমি মাঠে খেলতে যাও প্রতিদিন বিকেলে, ঠিক আছে, যাও। এবার ধরো তোমার বাড়িতে প্রথমে মা আছে, ঠিক আছে, একদিন তোমার বাড়িতে শুধু মা আছে। এবার মা হাত ধরে টেনে রেখে খেলতে যেতে দেবে না, হতে পারে তো এটা। এবার তারপরে তুমি ডিসাইড করো না যাবোই, তো মাকে যে কোনো প্রকারে তুমি ছাড়িয়ে চলে গেলে, ঠিক আছে। তারপরের দিন বাবাও আছে মাও আছে, ঠিক আছে। তো কোনবার তোমার ইজিলি বেরোতে পারবে? যতদিন বাবা মা দুজন আছে, যেদিন শুধু মা আছে? বেরোতে পারবে তো? তো এখানে শুধু মা আছে, মা 11টা ইলেকট্রনকে টানছে, এখানে মা বাবা দুজন মিলে 11টা ইলেকট্রনকে টানছে, তাহলে কোনটা ইজিলি বেরোতে পারবে? তাহলে কোনটা ইজি হচ্ছে তুমি বলো? এটা বুঝেছো এবার? আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে ইজি,
যে ইজিলি ইলেকট্রন দিয়ে দিতে পারে সে বেটার মেটাল, এটা মাথায় রাখবে। যে ইজিলি ইলেকট্রন দিয়ে দিতে পারে সে বেটার মেটাল, তাই জন্য ইলেকট্রন ডোনারকে মেটাল বললাম। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার। তো ডেফিনেটলি সিলিকনের ক্ষেত্রে নট পসিবল, কারণ 2 8 4 চারটে ইলেকট্রন বার করতে হবে। তো ফাইনালি তোকে যখন 4টে ইলেকট্রন বার করা মানে বুঝতে পারছিস এখানে তো 14টা প্রোটন আছে, আর লাস্ট মোমেন্টে একটা বার করে নিলি, দুটো বার করে নিলি, 3টে বার করলি, কটা পড়ে আছে? 11টি ইলেকট্রন। এরপরে তোকে আরেকটা বার করতে হবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই দে ডু নট ফর্ম ক্যাটায়ন্স। ঠিক আছে? অ্যালুমিনিয়াম অবধি ক্যাটায়ন ফর্ম করছে, এরা ক্যাটায়ন ফর্ম করছে না। নেক্সট ইজ ইলেকট্রন অ্যাকসেপ্টার। ইলেকট্রন অ্যাকসেপ্টার মানে ইনফ্যাক্ট অ্যালুমিনিয়ামের কিন্তু ক্যাটায়ন ফর্ম করা তো ইজি নয়, আমি এটা বলে দিই, পরের দিকে তোমার হয়তো পড়ানো হবে। অ্যালুমিনিয়ামের ক্যাটায়নও কিন্তু অত ইজিলি ফর্ম হয় না, ইটস নট ইজি, অনেকটাই বেশি, তাই জন্যই 3টে না। আচ্ছা, নেক্সট আছে ইলেকট্রন অ্যাকসেপ্টার। তো ইলেকট্রন অ্যাকসেপ্টার নিয়ে যদি যাই, তাহলে আমরা ইলেকট্রন অ্যাকসেপ্টার বলতে আমরা যাদের বলি সেটা হলো নন মেটাল। দেখো নন মেটালের কেসটা কীরকম, লেটস টেক অ্যান নন মেটাল, লেটস টেক ফ্লুরিন। ঠিক আছে? ফ্লুরিনের কী থাকে? 9টা প্রোটন থাকে, 9টা ইলেকট্রন থাকে, তাই তো? 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে টানছে। 9টা ইলেকট্রন মানে বেসিক্যালি 2,7। তো ওকে স্টেবল হতে গেলে কি করতে হবে? একটা ইলেকট্রন নিতে হবে চট করে, তাহলে কি হয়ে যাবে, মানে এখান থেকে ওকে যেতে হবে +1 ইলেকট্রন করে 10 ইলেকট্রনে যেতে হবে, হুইচ ইজ নাথিং বাট নিয়ন কনফিগারেশন, তাই তো? নিয়নের কনফিগারেশন, তাহলে সেটা কত? 2,8। এই কনফিগারেশনে ওকে যেতে হবে। সো প্রথম কথা হলো হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড যে নিয়ন, এটা তুমি বলতে পারো স্যার ওরকম যাবে না স্যার, আমি 7টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 করে দেবো। এবার ভাবো 7টা ইলেকট্রন যদি ছাড়তে হয়, গল্পটা ভাবো, তাহলে তোমাকে লাস্টে তোমার যা অবস্থা হবে, 9টা প্রোটন 2টো ইলেকট্রন 3টে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, তারপরে তুমি লাস্ট ইলেকট্রনটা বার করবে, পারবে বার করতে? সম্ভব? হ্যাঁ, 9 জন মিলে টানছে, বুঝতে পেরেছো? তো কিছুতেই পারবে না। তাই জন্য এরা কি করে, এরা এর যে পরের যে নোবেল গ্যাস মানে ফ্লুরিনের পরে নিয়ন আছে, তাই না? নিয়ন ওর মতো হওয়ার চেষ্টা করে, কি করে? একটা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে, তো সেই জন্য নন মেটালরা কি? ইলেকট্রন অ্যাকসেপ্টার্স। তাহলে নন মেটাল কারা? যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, বেটার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তারা হলো নন মেটাল। ঠিক আছে? নাও তোমাকে আমি বললাম ফ্লুরিন আর কোনটা দেবো, ধরো কথার কথা নাইট্রোজেন নিয়ে নিলাম, ঠিক আছে? সো তোমাকে আমি হট করে জিজ্ঞেস করলাম কোনটা বেটার নন মেটাল, আমাকে তো ভাবনা চিন্তা করে দেখতে হবে, আগে ডিসাইড করো না। তুমি মুখে মুখে বললে তো হবে না, তো হুইমস অ্যান্ড ফ্যান্সিসের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা ডিপেন্ডেন্ট অন অ্যাট্রাকশান। গল্পটা কি? কে বেটার নন মেটাল হবে? যে বেটার এই ইলেকট্রনটাকে টানতে পারবে, ঠিক তো? আচ্ছা, নাইট্রোজেনের গল্পটা আমরা একটু দেখি। টানবে কে? প্রোটন না? নাইট্রোজেন আর এখানে ফ্লুরিন। নাইট্রোজেনের কটা প্রোটন আছে? 7টা। ফ্লুরিনের কটা প্রোটন আছে? 9টা। তাহলে বেটার কে টানবে? তাহলে বেটার নন মেটালকে, ঠিক আছে? এটা তোমাকে কম্পেয়ার করতে দিলাম, বুঝলে? যে বেশি টানবে সে। এবার দেখো ফ্লুরিন, ঠিক আছে, ক্লোরিন। ফ্লুরিনের কটা? 9টা প্রোটন, ক্লোরিনের 17টা প্রোটন। ডেফিনেটলি তোমার মনে হচ্ছে ক্লোরিন ইজ এ বেটার নন মেটাল। কেন না মনে হওয়ার? তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। কেন হবে না? কেন? কি আছে সে তো সেম নাম্বার অফ ইলেকট্রনস আছে, ওটার সঙ্গে তো অ্যাট্রাকশানের কোনো রিলেশনশিপ নেই বাবা, আছে? তাহলে এটা আমি কি করে কম্পেয়ার করব? হ্যাঁ, প্রোটন দিয়ে কম্পেয়ার করব, প্রথমে প্রোটন দিয়ে কম্পেয়ার করব। কিন্তু এখানে আর একটা প্যারামিটার চলে আসছে। আগের বার যখন নাইট্রোজেন আর কি নিলাম, ফ্লুরিন নিলাম, তখন দুটোরই নাম্বার অফ অরবিটস কত ছিল? 2,5, 2,7, 2। বাট এখানে যদি দেখো এর কটা ইলেকট্রন থাকে? টোটাল 9টা ইলেকট্রন। সো 2,7 আর এর থাকে 17টা ইলেকট্রন, তাহলে কত? 2,8,7। ভালো করে বোঝো জিনিসগুলো, ঠিক আছে? তাহলে এখানের গল্পটা দেখি। 17টা প্রোটন ক্লোরিন, হ্যাঁ, একটা অরবিট, 2টো অরবিট, 3টে অরবিট, ঠিক আছে? ক্লোরিন এখানে 2টো আছে, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 1টা 2টো
3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে। বাইরে এখানে আছে একটা ইলেকট্রন যেটাকে ও অ্যাট্রাক্ট করছে, এ প্রোটন অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। পরেরটাতে দেখি 9টা প্রোটন থাকবে, প্রথমটাতে 2টো, তারপরেটাতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক তো। এখানে একটা ইলেকট্রন আছে যেটাকে প্রোটন অ্যাট্রাক্ট করছে, ঠিক তো। আমি মানছি এর নাম্বার অফ প্রোটনস বেশি, কিন্তু সাথে সাথে এটাও সত্যি কথা যে এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে ওটাও বেশি। ডিস্টেন্স বেড়ে গেলে অ্যাট্রাকশান কমে যায়, ঠিক আছে, হয়তো নাকি না, ডিস্টেন্স বেড়ে গেলে অ্যাট্রাকশান কমে যায়। সো এখানে অ্যাট্রাকশান বেশি হবে, কেন কি এখানে ডিস্টেন্স কম। হ্যাঁ, ক্লোরিনের প্রোটন বেশি আছে কোথায়? হ্যাঁ, প্রোটন বেশি আছে, বেশি অ্যাট্রাকশন হবে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট মনে রেখো এর অ্যাট্রাকশন ইজ স্টিল ডিভাইডেড ইন্টু অল দিস 17 ইলেকট্রনস অলসো। এই 17টা প্রোটন দিয়ে 17টা ইলেকট্রনকে অলরেডি অ্যাট্রাক্ট করছে, তুমি 18 নম্বর ইলেকট্রন নিয়ে আসছো, ঠিক আছে। আর ফ্লুরিনেরও তাই, 9টাকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু তাই জন্য এই দুটোর ক্ষেত্রে আমাদের প্যারামিটার হয়ে যায় ডিস্টেন্স। তার মানে যদি পিরিয়ড আলাদা হয়, যদি পিরিয়ড আলাদা হয়, এখানে কি পিরিয়ড আলাদা? পিরিয়ড মানে নাম্বার অফ অরবিটস, নাম্বার অফ অরবিটস এটার কটা? 3টে, এটার 2টো। এই যখনই আলাদা হয়ে যাবে না তখন তুমি ডিস্টেন্স দেখবে, ডিস্টেন্স দেখবে কতটা ডিস্টেন্স আছে। যেহেতু ডিস্টেন্স বেশি সেহেতু অ্যাট্রাকশান কম, তার মানে এ ভালো অ্যাট্রাক্ট করবে না। তাহলে বেটার অ্যাট্রাক্ট করবে কে? ফ্লুরিন। তাহলে বেটার নন মেটালকে ফ্লুরিন। তাহলে এখান থেকে আমি কি শিখলাম? আমি শিখলাম এই জিনিস যে নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাক্রস পিরিয়ড। অ্যাক্রস পিরিয়ড মানে বুঝতে পারছো তো, একটা পিরিয়ড হলো মানে সেম পিরিয়ডে যদি এইভাবে যাও তাহলে কি সেল চেঞ্জ হয়? অরবিট, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, অরবিট চেঞ্জ হয় না, অরবিট সেম থাকে। 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 অবধি যাচ্ছে, অরবিট সেম থাকে। অরবিট যদি সেম থাকে তাহলে শুধুমাত্র ডিপেন্ড করবে কিসের উপরে? নাম্বার অফ প্রোটনস। তো নাম্বার অফ প্রোটনস তো বাড়ছে, অ্যাট্রাকশন বাড়ছে, নন মেটালিক ক্যারেক্টার বাড়বে। নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাক্রস পিরিয়ড, নাম্বার 1। নাম্বার 2, আর আমরা কি দেখলাম? যখন আমরা গ্রুপে যাচ্ছি মানে নিচে নামছি তখন কি হচ্ছে? নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে না কমছে? জাস্ট ভাবো, ফ্লুরিনের বেশি ছিল না ক্লোরিনের? হ্যাঁ, কমে যাচ্ছে। সো ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ লিখে দিচ্ছি, দেখে না, ডাউন দ্য গ্রুপ, ঠিক আছে, নন মেটালিক ক্যারেক্টার। হলো? আর মেটালিক ক্যারেক্টারের গল্পটা কি হলো? কার কার কম্পেয়ার করেছিলাম? সোডিয়াম ম্যাগনেসিয়াম। সোডিয়াম ম্যাগনেসিয়াম কি একই পিরিয়ডে আছে? মানে নাম্বার অফ অরবিটস কি সেম? দেখো তো, সোডিয়ামের কত ইলেকট্রন? 11, 281 অরবিট কটা? আর ম্যাগনেসিয়াম 12, 282 অরবিট কটা? 3টে। সেম অরবিটস, সেম অরবিটসে আমি কি দেখি? হ্যাঁ, নাম্বার অফ প্রোটনস দেখি। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে নাম্বার অফ প্রোটনস কার বেশি? ম্যাগনেসিয়ামের বেশি। তাহলে ও অ্যাট্রাক্ট বেশি করবে। যদি ও অ্যাট্রাক্ট বেশি করে তাহলে কি ইলেকট্রন তোলা ইজি হবে? ভাই হবে না, কঠিন হয়ে যাবে। নাম্বার অফ প্রোটনস যত বাড়বে ইলেকট্রন তুলে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এখানে উল্টো, ইলেকট্রন তুলে নিয়ে যাওয়া যদি কঠিন হয়ে যায় তাহলে মেটালিক ক্যারেক্টার কি বাড়বে না কমবে? মেটাল মানে কি? ইলেকট্রন ডোনার। তুলে নিয়ে যাওয়া কঠিন মানে কি হবে? মেটালিক ক্যারেক্টার। আরে यार, মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছিল ইলেকট্রন ডোনেশন ক্যাপাবিলিটি। ইলেকট্রন তখনই ভালো ডোনেট করতে পারবে যদি অ্যাট্রাকশান কম হয়।
অ্যাট্রাকশান বেশি হলে ভালো ডোনেট করতে পারবে না। পিরিয়ডে তাহলে কী হবে, অ্যাক্রস পিরিয়ড মানে যখন অরবিট সেম থাকছে, অ্যাক্রস পিরিয়ড মেটালিক ক্যারেক্টার কী হচ্ছে তাহলে, বাড়ছে না কমছে? ভাবো অ্যাক্রস পিরিয়ড কী হচ্ছে, কী বাড়ছে? সেল বাড়ছে, সেল বাড়ছে, অ্যাক্রস পিরিয়ড সেল বাড়ছে। অ্যাক্রস পিরিয়ড মানে সেল সেম, কোনো চেঞ্জ হচ্ছে না, কি বাড়ছে তাহলে? প্রোটন বাড়ছে। প্রোটন বাড়লে অ্যাট্রাকশন বাড়ছে, প্রোটন বাড়লে অ্যাট্রাকশন বাড়ছে, অ্যাট্রাকশন বাড়লে ইলেকট্রন তোলা কঠিন, ইলেকট্রন তোলা কঠিন মানে মেটালিক ক্যারেক্টার কমবে। যত অ্যাট্রাকশন বাড়বে তত মেটালিক ক্যারেক্টার কমবে, ঠিক আছে? প্রোটন বাড়লে মেটালিক ক্যারেক্টার কমবে। এবার হলো ডাউন দ্য গ্রুপ। ডাউন দ্য গ্রুপ, লেটস সি দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ডাউন দ্য গ্রুপ মানে আমি কোন দুটোকে নেব, এইটা সোডিয়াম পটাশিয়াম। লেটস কম্পেয়ার আপ বিটুইন সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। ডাউন দ্য গ্রুপে আমি কি বলেছি, প্রোটন দেখবে না, কি দেখবে? ডিস্টেন্স মানে সেলস, আর তো কিছু না। ডিস্টেন্স মানে কি নাম্বার অফ সেলস, যার নাম্বার অফ সেল বেশি তার ডিস্টেন্স বেশি। তো এখানে নাম্বার অফ সেল কার বেশি, পটাশিয়াম না সোডিয়াম? পটাশিয়ামের বেশি। পটাশিয়ামের যদি সেল বেশি হয় তাহলে ডিস্টেন্স বেশি, হ্যাঁ? আর লং ডিস্টেন্স রিলেশন নেভার ওয়ার্কস, তাই তো? তাহলে লং ডিস্টেন্স যেই হয়ে গেল তখন কি হলো, অ্যাট্রাকশন কমবে, কমবে তো নাকি না দিনাঙ্কুর? আচ্ছা থ্যাংক ইউ। কমছে, লং ডিস্টেন্স, যেই ডিস্টেন্স বেড়ে যাচ্ছে অ্যাট্রাকশন কমে যাচ্ছে। অ্যাট্রাকশন কমে গেলে ইলেকট্রন তোলা ইজি না সোজা? অ্যাট্রাকশন আমার আর ওর মধ্যে যদি অ্যাট্রাকশন কমে যায় তাহলে ওকে ইজিলি তুলে নিয়ে যেতে পারবে কেউ? আর আমি যদি জোরে টেনে ধরে থাকি ইজিলি তুলতে পারবে? পারবে না। তাহলে আবার প্রথম থেকে আসছি, সেল বাড়ছে, সেল বাড়লে অ্যাট্রাকশন কমছে, অ্যাট্রাকশন কমলে ইলেকট্রন তোলা ইজি, ইলেকট্রন তোলা ইজি হলে মেটাল হবে না নন মেটাল হবে? মেটাল। তাহলে মেটালিক ক্যারেক্টার ডাউন দ্য গ্রুপ কি হবে, বাড়বে, ঠিক আছে? মেটালিক ক্যারেক্টার বাড়বে। কেন এটা ইম্পর্ট্যান্ট, কেন এটা করালাম? এত কিছু নেই বইতে, আমি কেন করালাম? তার কারণটা হচ্ছিল আমি এত কিছু শিখছি, আয়নিক বন্ড ইজ মেটাল প্লাস নন মেটাল, কেন হচ্ছে না হচ্ছে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এটাও তো বোঝাটা দরকার, তাই না? তাহলে তুমি শিখে গেলে না যে মেটালিক ক্যারেক্টার অ্যাক্রস দ্য পিরিয়ড কী হচ্ছে, কমছে, আর ডাউন দ্য গ্রুপ বাড়ছে। তাহলে বেস্ট মেটাল পিরিয়ডিক টেবিলে কোথায় থাকতে পারে? দেখো দেখো, ডান দিকে কি হচ্ছে, কমছে, তার মানে ডান দিকে কি থাকবে? থাকবে না। নিচে বাড়ছে তার মানে নিচে থাকবে। আচ্ছা ডান দিকে থাকবে না মানে কোন দিকে থাকবে তাহলে? মানে বাদিকে থাকবে। ডানের অপোজিটটা বাই হয়, ডানের অপোজিটটা লেফট হয় না। ইউ ক্যানট শিফট ল্যাঙ্গুয়েজেস লাইক দ্যাট। তো অ্যাক্রস দ্য পিরিয়ড মেটালিক ক্যারেক্টার কমছে যেহেতু, সেহেতু ডান দিকে মেটাল হবে না, বাদিকে মেটাল হবে। সো বাদিকে আমাদের মেটাল খুঁজতে হবে। ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তার মানে নিচের দিকে আমাকে মেটাল খুঁজতে হবে। তো সব থেকে বাদিকে সব থেকে নিচের এলিমেন্ট হলো ফ্র্যাঙ্কিয়াম। তো ফ্র্যাঙ্কিয়াম উড হ্যাভ বিন এ ভেরি গুড মেটাল, হ্যাঁ, বাট ইট ইজ রেডিও অ্যাক্টিভ, তাই জন্য আমরা ফ্র্যাঙ্কিয়ামটাকে কনসিডার করি না, না করে তার ঠিক উপরে সিজিয়াম। তো সিজিয়াম ইজ দ্য বেস্ট মেটাল। কেন করবে না, কিন্তু তার আগেই তো বেস্ট মেটাল। আচ্ছা এবার আমরা নন মেটাল খুঁজবো। নন মেটাল কি বলেছে দেখো, আস্তে 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 আস্তে। নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাক্রস পিরিয়ড, তার মানে পিরিয়ডের কোন দিকে হবে, ডান দিকে হবে, ডান। নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, তার মানে নিচে দেখা যাবে না, নিচে হলে কম নন মেটালিক ক্যারেক্টার। কোথায় দেখতে হবে, উপরে দেখতে হবে, উপরে একদম উপরে চলে যাও। হিলিয়াম, ওগুলো নোবেল গ্যাস, ওগুলো বাদ, ওগুলো নোবেল গ্যাস, ওরা স্টেবল। ফ্লুরিন, তাহলে বেস্ট নন মেটাল কে, ফ্লুরিন। ঠিক আছে। আর বেস্ট নন মেটাল আর বেস্ট মেটালে তৈরি হয় বেস্ট আয়নিক কম্পাউন্ড, ঠিক তো নাকি না? বেস্ট আয়নিক কম্পাউন্ড এটাই হবে নাকি না? ঠিক আছে।
হয়ে গেল, মুছে দিলাম। এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট হ্যাপেন্ড ইজ অ্যান এলিমেন্ট এ lost one electron, formed A plus, and element B gained one electron, formed A minus, B minus. If you add these two, then what do you get? A plus B, ঠিক তো? একটা ইলেকট্রন কেটে গেল, কারণ this is minus 1e and this is plus 1e, and you get what? A plus plus B minus. Now let us see this. A থেকে A plus হলো, এ তো একা ছিল, তাহলে অক্সিডেশন স্টেট কত? 0। তাহলে এখানে অক্সিডেশন হয়েছে না রিডাকশন হয়েছে? অক্সিডেশন। বিও একা ছিল, তাহলে বি এর কত? 0 থেকে মাইনাস, রিডাকশন। এমনিও নর্মালি বলতে পারো তুমি লস অফ ইলেকট্রনস অক্সিডেশন, গেন অফ ইলেকট্রনস রিডাকশন, ঠিক আছে? তো দিস ইজ দ্য অক্সিডেশন প্রসেস, দিস ইজ দ্য রিডাকশন প্রসেস। সো এই যে ফর্মেশন অফ আয়নিক বন্ড, এটা এইভাবেই তো হয়েছে ফর্মেশন অফ আয়নিক বন্ড। A lost one electron became A plus, B gained one electron became B minus. Attraction between the two is an ionic bond. So formation of ionic bond, is what? It is a redox process. মানে oxidation and reduction both took place. হ্যাঁ রে, হয়েছে? Characteristics of ionic compounds. So what is ionic bond? Attraction between two oppositely charged ions. So ionic compound contains what? Contains what? What? Cation or anion? তাই তো? Oppositely charged ions, সোজা কথা। So ionic compound is composed of ions. এটা মাথায় রাখবে। Ionic compound is composed of ions. These ions are bound by what force? Bound by electrostatic force. This electrostatic force is quite strong force. It's not a weak force. ঠিক আছে? It's a strong force. Okay? তো লিখছো না তুমি, কি করছো? স্টাইল মারছো ওটা? ওটা কি ওটা? একটা ধরো আয়নিক কম্পাউন্ড আছে, ভালো করে দেখো। ধরো NaCl, আমি ইজিটা নিচ্ছি একদম। NaCl মানে Na প্লাস, ঠিক তো? পাশে একটা Cl মাইনাস আছে, Cl মাইনাস অ্যাট্রাক্ট করবে তো? দুজনকে করবে তো, কোনো অসুবিধা নেই তো। এখানে একটা Na প্লাস আছে, হিয়ার দেয়ার ইজ এ Cl মাইনাস, এরাও দুজনকে অ্যাট্রাক্ট করবে তো। কিন্তু তুমি কি করে গ্যারান্টি করবে যে এই Na প্লাসটা এই Cl মাইনাসকে অ্যাট্রাক্ট করবে না? কি করবে? হ্যাঁ, এও একে অ্যাট্রাক্ট করবে, এও একে অ্যাট্রাক্ট করবে। এখানে যদি আর একটা Cl মাইনাস নাও, এখানে যদি আর একটা Na প্লাস নাও, তাহলে এও একে অ্যাট্রাক্ট করবে, এও একে অ্যাট্রাক্ট করবে। আবার এখানে আবার করি Cl মাইনাস Na প্লাস, করবে তো এগুলো? কারণ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, এরকম কোনো কথা নেই একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, এরকম কোথাও বলা নেই, তাই তো? একটা প্রোটন দুটো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে তো? থোড়ি আছে নাকি একটা প্রোটন একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, অ্যাট্রাক্ট করবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে? এটা কেন পড়ালাম বুঝতে পারলি কিছু? না,
এই যে ফোর্সগুলো, এটা তো বুঝলাম, বাউন্ড আয়ন্স বাউন্ড বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বাগেরা বাগেরা। হোয়াট ইজ দিস ফোর্স? মানে দুটো মলিকিউলের মধ্যে, ধর এটা একটা মলিকিউল, কথার কথা ধরে নি, ঠিক আছে, আর এই নিচেরটা আর একটা মলিকিউল, এই দুটো মলিকিউলের মধ্যে কি ফোর্স আছে? এটা কি ফোর্স? হোয়াট ইজ দ্য টাইপ অফ ফোর্স? না 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 না, ফোর্স কি টাইপের ফোর্স হয়? এটা যেমনি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওটা কি ফোর্স? কে কাকে অ্যাট্রাক্ট করছে? Cl minus Na plus. Still it is the attraction between two oppositely charged ions. So it is still electrostatic force. So এখানে যত ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সবাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যখন আয়নিক কম্পাউন্ড হয় দে ফর্ম এ ল্যাটিস। এই যে একটা দেখালাম ছোট ল্যাটিস, ল্যাটিস মানে একটা স্ট্রাকচার সুন্দর করে গোছানো, এটা হলো ল্যাটিস, ঠিক আছে? তো দে ফর্ম হোয়াট? ল্যাটিস। একসাথে অনেকে থাকে, কিউব 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 হয়ে থাকে, ঠিক আছে? কেন থাকতে পারছে? এই জন্য। আর এই Na প্লাস শুধু কি এই দিকে Cl মাইনাসকে অ্যাট্রাক্ট করে? না, সব দিকে Cl মাইনাসকে অ্যাট্রাক্ট করে, বাদিক ডান দিক যেখানে খুশি, অ্যাট অল অ্যাঙ্গেলস। তো আমি কি বলতে পারি এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হুইচ উই কল্ড অ্যাজ আয়নিক বন্ড ইজ নন ডাইরেকশনাল, এর কোনো ডিরেকশন নেই, সব দিকে অ্যাট্রাকশন করে। দিস ফোর্স ইজ নন ডিরেকশনাল ফোর্স। তাহলে অনেক NaCl মলিকিউল একসাথে থাকবে, মানে বাড়ির নুনের একটা দানার মধ্যে প্রচুর নুনের দানা আছে, তাই তো? বাড়ির নুনের একটা দানার মধ্যে প্রচুর নুনের দানা আছে, এইভাবে রয়েছে তারা। এবার তুই ঠিক করলি আমি মোমবাতি নিয়ে গলাবো, আই ওয়ান্ট টু মেল্ট ইট অল, হতে পারে ইচ্ছা হলো, গেলাম। যদি গলানো মানে কি? মেল্টিং। মেল্টিং মানে কি? কনভার্সন অফ সলিড টু লিকুইড। সলিড আর লিকুইডে, হ্যাঁ হ্যাঁ, না না না, আস্তে আস্তে। সলিড থেকে লিকুইড যাওয়া মানে কি? ইয়েস, ইন্টারমলিকুলার স্পেস বেড়ে যাচ্ছে। আগে NaCl মলিকিউল আর একটা NaCl মলিকিউলের পাশাপাশি ছিল, এইভাবে ছিল, এটা সলিড স্টেট। এটা থেকে যদি লিকুইড করতে যাস কী করতে হবে? এগুলোকে একটু দূরে নিয়ে যেতে হবে, এটাই তো। তো দূরে নিয়ে যেতে পারবি কখন? যখন এই বন্ডগুলোকে ভাঙতে পারবি হালকা করে। এই বন্ডগুলোকে তখনই ভাঙতে পারবি না যদি বন্ডটা উইক হয়। কিন্তু বন্ডটা তো বেশ স্ট্রং আছে, তাহলে বেশ ভালো গরম করতে হবে, ঠিক আছে? ভালো গরম করলে তখনই এই বন্ডটা ভাঙবে, ঠিক তো? তখনই এই বন্ডটা ভাঙবে, এটা পিওর ফিজিক্স, এটার মধ্যে কোনো কেমিস্ট্রি নেই। তখনই এই বন্ডটা ভাঙবে গরম করলে, আর তখন কী হবে? মেল্টিং পয়েন্ট বেশি লাগবে। বেশি দিতে হবে না হিট, মেল্টিং পয়েন্ট বেশি লাগবে। না, নট নেসেসারিলি, এটা শুধুমাত্র ওইটুকুর উপর ডিপেন্ড করে না। তোমরা এখন খুব কম জিনিস পড়ছো, ঠিক আছে? তো আরও অনেকগুলো, প্যাকিং কীভাবে হবে একটা ল্যাটিস, বুঝতে পেরেছো? একটা ল্যাটিস কী করে প্যাকড আছে, একটা হয়তো এবড়ো খেবড়োভাবে প্যাকড আছে, ইজিলি ভেঙে যাবে। একটা হয়তো একদম সুন্দর প্যাকিং আছে, ঠিক আছে, ভাঙবে না। ওদের মধ্যে ভয়েডস হয়, ভয়েডস মানে ফাঁকা জায়গা বেশি থাকলে ইজিলি ভাঙবে। বিভিন্ন টাইপের ভয়েডস হয়, ঠিক আছে? ওগুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো এখানে আমি কি দেখতে পাচ্ছি? আয়নিক কম্পাউন্ডের যে ইন্টারমলিকুলার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে সেটা স্ট্রং, কারণ যে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্ট্রং, ঠিক তো? তাহলে আমাকে টেম্পারেচার বাড়াতে হবে প্রচুর ওই জায়গাটা ভাঙার জন্য, তাহলে মেল্টিং পয়েন্ট বেশি হবে। তো আমরা বলতে পারি এইভাবে, electrostatic force of attraction between molecules of ionic compound, এই জায়গাটা আমরা মিস্টেক করি, বই ফই সব জায়গায় ভুল আছে। কি বলে? আয়ন্সের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ওই জন্য নাকি মেল্টিং পয়েন্ট বেশি। বলছি, আমি বলবো না তো কেন? তাহলে বইতে কী লেখা আছে? যে কোনো বইতে দেখবে, এটা তো করাই নেই। ফার্স্ট অফ অল ডাইরেক্ট যেটা করে দিয়েছে, আয়নিক কম্পাউন্ডসের মধ্যে আয়নগুলো বাউন্স বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, সো দ্যাট ইজ এ স্ট্রং ফোর্স, সো দেয়ার মেল্টিং পয়েন্ট আর হাই। এমনভাবে লেখা রয়েছে, তার মানে তোমাকে কি বোঝাচ্ছে? Na আর Cl তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ওটা ভাঙলেই মেল্ট হয়ে যাবে। তুমি কি ইলেকট্রোলিসিস করছো যে Na আর Clকে আলাদা করবে? তুমি তো ইলেকট্রোলিসিস করছো না, তুমি করছো হচ্ছে মেল্টিং। দুটো NaClকে আলাদা করবে, Na আর Clকে আলাদা করবে না। তাই জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মলিকিউলস অফ NaCl
কজেস, NaCl লিখো না, আয়নিক কম্পাউন্ড লেখো, জেনারেল করে দাও। আয়নিক কম্পাউন্ড কজেস, কি কজ করে? কজেস ইটস মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট টু বি হাই। ঠিক আছে? সো জেনারেলি তাহলে আয়নিক কম্পাউন্ড কোন স্টেটে থাকবে? স্টেট অফ ম্যাটার সলিড। তো জেনারেলি এইটার উপরে ডিপেন্ডেন্ট, সো দে আর জেনারেলি সলিড। তাহলে কম্পোজড অফ আয়ন্স, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, হাই মেল্টিং পয়েন্ট, হাই বয়লিং পয়েন্ট, অ্যান্ড দে আর জেনারেলি সলিডস। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, লেটস টেক আয়নিক কম্পাউন্ড, লেটস টেক A plus B minus. Now if you have to solubilize these ionic compound, solubilize মানে জলে গোলাতে হবে। আর এই solubility মানে কি? What do you mean by solubilization? এটার মানে কি বোঝায়? জলে গোলানো মানে কি? সলিউবিলিটির একটাই ডেফিনেশন, বড় জিনিসকে ছোট করে দেওয়া, আর কিচ্ছু না। বড় জিনিস যদি জলে গিয়ে ছোট হয় তাহলে ওটা সলিউবেল, জলে গিয়ে যদি ছোট না হয় তাহলে ইনসলিউবেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? তো একে আর তুই কি ছোট করবি? একটাই উপায় আছে, A প্লাস B মাইনাসকে A প্লাস আলাদা, B মাইনাস আলাদা করে দেওয়া। ঠিক তো? এটা তো উপায় আছে তো। সো এটা যখন জলে দেওয়া হবে, if you dissolve this in water, if you dissolve this in water, তখন কি হবে? if you dissolve this in water, due to water's high dielectric constant, high dielectric constant, তো ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো 80, অ্যাপ্রক্সিমেটলি 80। হোয়াট ডাজ দিস মিন? এটার মানে হচ্ছিল যে কোনো জিনিস তুমি জলে ডুবিয়ে দেবে না, জলের একটা ক্ষমতা আছে, একটা ডাইপোল ক্রিয়েট করে জল, সেটার জন্য জল যে কোনো জিনিসের ফোর্স অফ অ্যাট্রাকশান, ইন্টারনাল ফোর্স অফ অ্যাট্রাকশানকে 80 টাইমস কমিয়ে দিতে পারে। তো এটাও যখন তুমি জলে ডুবিয়ে দেবে তখন কমিয়ে দেবে, এটাও যখন তুমি জলে ডুবিয়ে দেবে তখন কমিয়ে দেবে। হ্যাঁ, সো হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার, তার মানে কি যে কোনো জিনিস ডুবিয়ে দেবো জলে, ফোর্স অফ অ্যাট্রাকশান 80 টাইমস কমে যাবে। সো এটাও যখন কোনো আয়নিক কম্পাউন্ড জলে ডুবিয়ে দেওয়া হয় তখন কি হয়? A প্লাস আলাদা হয়ে যায়, B মাইনাস আলাদা হয়ে যায়, আর তাহলে কী হলো? জলে গুলে গেল। ঠিক আছে? সো আয়নিক কম্পাউন্ডস আর সলিউবল ইন ওয়াটার। ঠিক আছে? নেক্সট থিং ইজ, এই যে আয়নিক কম্পাউন্ডে জলে গুলিয়ে দিলে তাহলে কী হলো? ধরো NaClকে তুমি জলে গুলিয়ে দিলে, তাহলে দুভাগে ভেঙে গেল, একটা হলো Na প্লাস অ্যাকুয়াস, তাই তো, প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস। এই অ্যাকুয়াস কথাটার মিনিং আছে একটা, অ্যাকুয়াস মানে এই নয় যে জলের সাথে আছে বলে অ্যাকুয়াস, এটা কী হলো? হাইড্রেট হয়ে যায়, হাইড্রেশন বলে একটা গল্প আছে এখানে। ঠিক আছে? তো যেই কারণটার জন্য বেসিক্যালি ওটা আলাদা হয়। ঠিক আছে? আমরা পরে এগুলো করতে পারবো, এখন এটা করা যাবে না, অ্যাকচুয়ালি হাইড্রেশন এনার্জি ফেনার্জির কনসেপ্ট আছে। ঠিক আছে? তো আমাদের জাস্ট এইটুকু আপাতত বুঝতে হবে, হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 80 টাইমস ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যায়, তাই জন্য এটা মাঝখান থেকে ভেঙে যাবে, ভেঙে গিয়ে জলের মধ্যে দুটো দুটো আলাদা আয়ন হয়ে যাবে। সো ইট ইজ সলিউবল ইন ওয়াটার। নেক্সট থিং হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, জলের মধ্যে দিলে যেই ওরা আলাদা হয়ে যাচ্ছে, আগে যে আয়নগুলো ছিল, দিস আয়ন্স, ভালো করে দেখো, দিস আয়ন্স ওয়ার বাউন্ড আয়ন্স। কেন বাউন্ড? বিকজ দে হ্যাড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম। এখন কি হবে? আলাদা হয়ে গেছে, আর বাউন্ড নেই। দিস আয়ন্স আর কল্ড ফ্রি আয়ন্স।
তো জলে দিলে কি হয়ে গেল? ফ্রি আয়ন হয়ে গেল। আর ফ্রি আয়ন যেই হয়ে গেল, হ্যাঁ বড় কোথায় হলো? আলাদা আলাদা হয়ে গেল, ছোট হয়ে গেল না? ফ্রি আয়ন্স হয়ে গেল। যেই ফ্রি আয়ন্স হয়ে গেল, ইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ফ্রি আয়ন্স ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। নেক্সট, ইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কোনটা? এটা। এখানে শেষ হচ্ছে না। NaCl কে যদি তুমি মেল্ট করে দাও, তাহলেও তো এগুলো ভেঙে যাবে, ভাঙবে না? টোটাল NaCl যখন মেল্ট করবে, কিছুক্ষণ আগেই দেখলে টক 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 করে ভাঙবে। তো ভেঙে গেলে কী হবে? তখনও তো ফ্রি আয়ন্স পাবে তুমি, পাবে না? যদি সব বন্ড ভেঙে যায়, পাবে তো। এখানে যদি মেল্ট করে দাও, মেল্ট, তাহলে কী হবে? মেল্টিং করা মানে কি? তুমি বাইরে থেকে এনার্জি দিচ্ছ, তখন তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে গেলে এখানে কী পাবে? Na প্লাস প্লাস Cl মাইনাস। ইট ইজ স্টিল কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। কেন? ফ্রি আয়ন্স আছে। আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য দুটো জিনিস লাগে। ফিজিক্সের ক্ষেত্রে লাগে হলো আমার ফ্রি ইলেকট্রনস, ঠিক আছে, মোবাইল ইলেকট্রনস লাগে, যেটা আমার কন্ডাক্টারদের থাকে, যারা মেটালিক কন্ডাক্টার। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের কাছে তো কম্পাউন্ড থাকে, কম্পাউন্ডের মধ্যে আমরা পাবো ফ্রি আয়ন্স। ফ্রি আয়ন্স উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে। এগুলো কিন্তু শেষ নয়, এটুকু বলে দিচ্ছি। আয়নিক কম্পাউন্ড, যেখানে এছাড়াও আরও অনেক কনসেপ্ট আছে, ল্যাটিস এনার্জি, ঠিক আছে, এগুলো আছে, কিন্তু সেগুলো তোমাদের এখন আয়নাইজেশন এনথালপি, তারপরে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, যেগুলো পিরিয়ডিক টেবিল পার্ট 2-তে যখন পড়ানো হবে, তারপরে আমি আবার আয়নিক কম্পাউন্ডসের আরও 3 থেকে 4টে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে অ্যাড করবো, ঠিক আছে। তো তার আগে তো বোঝাতে পারবো না, মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। সো দিস এন্ডস দ্য টোটাল স্টাডি অ্যাবাউট আয়নিক কম্পাউন্ডস, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে বলো।